ওকে, তো আমাদের স্টেরিলাইজেশন চলতেছিল পড়া। তো স্টেরিলাইজেশনের মধ্যে আমরা দুইটা প্রসেস দেখছিলাম, তাই না? একটা ছিল ড্রাই হিট স্টেরিলাইজেশন, যার মধ্যে ছিল ফ্লেমিং, একটা হচ্ছে হট এয়ার ওভেন, আর একটা আমরা পড়ছিলাম ময়েস্ট হিট। ময়েস্ট হিটের মধ্যে মেইনলি আমরা পড়ছিলাম অটোক্লেভিং প্রসেসটা, ঠিক আছে? তো আজকে আমাদের আরেকটা প্রসেস, স্টেরিলাইজেশনের একটা প্রসেস আমরা ইউজ করবো আর কি, সেটা হচ্ছে টিন্ডালাইজেশন, বুঝছো? তো তোমরা একটা পড়ছিলে আর কি অনেক ছোটোবেলায় তো 9-10-এ একটা ডিফিউশনের ক্ষেত্রে একটা রুলস পড়ছিল, নাম ছিল কি জানি, টিন্ডাল ইফেক্ট, বুঝছো? টিন্ডাল ইফেক্টটা কার নামে নামকরণ হয়েছিল? তোমার ইসের মতো আর কি, জন টিন্ডালের নামে নামকরণ করা হয়েছিল। তো আমাদের এখানে যে টিন্ডালাইজেশনটা, তো এখানেও জন টিন্ডাল সে এই জিনিসটাকে মানে এই অ্যাপারেটাসটাকে সে ডিসকভার করছে এবং তার মতো করেই জিনিসটাই করা হয় আর কি, প্রসেসিং করা হয়। সেই জন্য এটাকে আমরা বলে থাকি যে টিন্ডালাইজেশন। ওকে, তো টিন্ডালাইজেশনের মেইন থিমটা কি দেখো, ইট ইজ অলসো নোন অ্যাজ ফ্র্যাকশনাল স্টেরিলাইজেশন। ফ্র্যাকশনাল স্টেরিলাইজেশন মানে কি, পার্ট বাই পার্ট স্টেরিলাইজেশন, অর্থাৎ আজকে একটু হলো কালকে একটু হলো, এরকম একসাথে পুরোটা হবে না আর কি, ঠিক আছে? দিস প্রসেস অফ স্টেরিলাইজেশন ডিভাইসড বাই জন টিন্ডাল। তো জন টিন্ডালের দ্বারা এই প্রসেসটা বা এই ডিভাইসটাকে আবিষ্কার করা হয়েছে বা ডিসকভার করা হয়েছে। ইট কনসিস্ট অফ হিটিং দ্য ম্যাটেরিয়াল অ্যাট 80 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 1 আওয়ার অর অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড ফর লেজার টাইম। তো এটা কী ঘটবে যে তোমার কী বলে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 ঘন্টার মতো দিতে হবে, হিট দিতে হবে, অথবা তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এর চেয়ে কম টাইম হিট দিলেও হবে ফর দেখো 1-3 সাকসেসিভ ডেজ, অর্থাৎ পরপর 3 দিন, ঠিক আছে? দ্য ইন্টারভ্যাল উইল অ্যালো the dormant spores that have survived to germinate into bacterial cells. These cells will be killed by the next day sitting. আচ্ছা, এখানে বলতেছে যে আমরা যে ইন্টারভ্যাল দিচ্ছি, অর্থাৎ একদিন পুরোপুরি না করে পরের দিন করতেছি, কেন একদিনে করলাম ওই দিনে সব ব্যাকটেরিয়া মারা গেল, কিন্তু কিছু ব্যাকটেরিয়া থাকবে যেগুলো স্পোর হিসেবে ডরমেন্ট বা সুপ্ত হিসেবে আছে, ঠিক আছে? তাদেরকে আমরা সেল হিসেবে পাচ্ছি না। তো এদেরকে যদি আমরা করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে দেখো, ওই কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ওয়েট করলে পরে এরা কী করবে, জার্মিনেট করবে বা সেল হিসেবে আত্মপ্রকাশ করবে, তখন এদেরকে আমরা কী করব, মারতে পারবো পরের দিন হিটিংয়ের মাধ্যমে, ঠিক আছে? এই জন্য আমরা মাঝখানে গ্যাপ দিচ্ছি বা একটা ইন্টারভেল দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, অ্যাডভান্টেজ অফ দিস মেথড ইজ ইট ডাজ নট রিকোয়ার এনি স্পেশাল অ্যাপারেটাস। তো এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি যে এখানে বিশেষ ধরনের কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না, জাস্ট হিটিংয়ের যা জিনিসপত্র তাই আর কি, ঠিক আছে? কিন্তু দেখো লিমিটেশনটা কি, দিস মেথড হ্যাজ লিমিটেড অ্যাপ্লিকেশন। তো এটার লিমিটেড অ্যাপ্লিকেশন আছে, অ্যাজ ইট ক্যান নট গ্যারান্টি স্টেরিলিটি বিকজ সাম স্পোর্টস মে রিমেইন ডরমেন্ট ফর লং পিরিয়ড অ্যান্ড হিট ড্যামেজড স্পোর্টস মে বি স্লো টু জার্মিনেট। এখানে বলতেছে কি যে আমাদের এই প্রসেসটা আসলে খুব বেশি রিলায়েবল না। কেন রিলায়েবল না? কারণ তোমার আমাদের যে এইটা আছে প্রসেসটা আছে, এখানে হিটিংয়ের সময় বিশেষ করে কিছু জার্ম বা কিছু স্পোর সেগুলো ডরমেন্ট স্টেটে থাকতে পারে, যার কারণে এটা যে স্টেরাইল হবে এটা কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, বুঝছো? তো যার কারণে 3 দিনের মধ্যে যদি সে জার্মিনেট না করে স্পোরগুলো, তাহলে সেগুলো কিন্তু আমাদের থেকেই যাবে, যেগুলো পরবর্তীতে কী করতে পারে, জার্মিনেট করতে পারে এবং সেখানে একটা তোমার মাইক্রোবসের কলোনি ফর্ম করতে পারে, বুঝছো? এই জন্য এই প্রসেসটা অত বেশি রিলায়েবল হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আসতেছে আমাদের হিটিং উইথ ব্যাকটেরিয়াসাইড, অর্থাৎ আমাদের এতক্ষণ আমরা শুধু হিট দিছিলাম, ড্রাই হিট, ময়েস্ট হিট, কিন্তু এখন আমরা হিটটা দেবো সাথে কিছু ব্যাকটেরিয়া কিল করার কিছু কেমিক্যাল দিয়ে, ঠিক আছে? দেখো, দিস মেথড ইজ বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ব্যাকটেরিয়াসাইডস, মানে যেগুলো ব্যাকটেরিয়াকে কিল করতে পারে, এজেন্টস হুইচ কিল দ্য ব্যাকটেরিয়া আর মোর ইফেক্টিভ অ্যাট হাই দ্যান লো টেম্পারেচার। তো এখানে বলতেছে যে যদি আমরা কী করি, যে ব্যাকটেরিয়াসাইড ইউজ করে যেগুলো ব্যাকটেরিয়াকে মারতে হেল্প করে, তো এগুলোকে যদি আমরা হাই টেম্পারেচার ইউজ করি তাহলে সেগুলো খুব বেশি ইফেক্টিভ হবে লো টেম্পারেচারের তুলনায়, বুঝছো? এই জন্য আমরা এখানে এই ব্যাকটেরিয়াসাইডগুলো ইউজ করবো, বুঝছো? সহজ কথায় যদি তোমরা চিন্তা করো, যদি হালকা ময়লা কাপড় চোপড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করি, নর্মাল কাঁচা বা ঠান্ডা পানিতেই তোমার ওয়াশিং ডিটারজেন্ট দিয়ে সেগুলো ধুয়ে ফেলে, কিন্তু যদি একটু বেশি ময়লা হয়
বা অনেক পুরাতন ময়লা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে হয়, গরম পানি করতে হয়, তাই না? গরম পানি করলে জিনিসটার এফিকেসিটা বেড়ে যায় তো অ্যান্টিডিটারজেন্টের। তো এখানে একই রকম যে ব্যাকটেরিয়াসাইড যেটা দিচ্ছি কীটনাশক, তো সেটা যদি তোমার নর্মাল টেম্পারেচারে দেয় তাহলে সে যেরকম অ্যাকশন দিবে, যদি আমরা হিটিং কন্ডিশনে দেই বা পানি বেশি দেই তখন সেক্ষেত্রে এটা বেশি হবে, বুঝছো? তো এই হচ্ছে জিনিসটা আর কি, বুঝছো? তো এখন এটা আমরা কিভাবে দিব আর কি, বুঝছো? এটা দেওয়ার জন্য বেশ কিছু প্রসেস আছে, দেখো সেগুলো কি কি। According to BP, this method consists of heating the injection solutions in their final containers in boiling water or in steamer at 90 to 110 degree centigrade for 30 minutes. তো বিপি বা আমাদের ব্রিটিশ ফার্মাকোপিয়া অনুযায়ী আমাদের কি বলতেছে, এখানে বলতেছে যে তোমার আমাদের কি করতে হবে, দেখো ফাইনাল কন্টেনার্সে বয়লিং ওয়াটারের সাথে আমরা কতটুকু দেবো, 90 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিটের জন্য, বুঝছো? তো এজন্য আমরা কি করব, এটা দেওয়ার পরে যখন আমরা স্টেরিলেন বা আমাদের যে ইটা আছে তোমার ব্যাকটেরিয়াসাইডটা আছে সেটা যখন মিক্স আপ হবে তখন তার এফিকাসিটা অনেক বেড়ে যাবে, বুঝছো? এরপর কি বলছে দেখো, দিস মেথড শুড নট ইউজড ইন প্রিপারেশন হার ব্যাকটেরিয়াসাইডস উড এক্সিবিট টক্সিসিটি সাচ অ্যাজ ইন্ট্রাথিক্যাল ইন্টারসিস্টার্নাল ইনজেকশনস। তো আমাদের কিছু কিছু ড্রাগ যেগুলো আমরা বডিতে দেই, তো সেইগুলো আমরা কি করব, দেখো সেই ড্রাগগুলোকে আমরা সেই ড্রাগগুলো স্টেরিলাইজ করার ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়াসাইড দিতে পারবো না, কারণ এগুলো আমাদের বডির মধ্যে ঢুকতেছে। তো সেখানে যদি আমি কিছু ব্যাকটেরিয়াসাইড দিয়ে দিই তাহলে আমাদের বডির কিন্তু টক্সিসিটি শো করবে, বুঝছো? তো এই জন্য আমরা এই জিনিসটা করব না, ঠিক আছে? তো শুধুমাত্র যেগুলো আমাদের এক্সটার্নাল ইউজ করা হবে সেগুলোই শুধু আমরা এই ব্যাকটেরিয়াসাইডগুলো ইউজ করতে পারবো, কিন্তু যেগুলো ইন্ট্রাথেকাল অর্থাৎ তোমার বডির ভিতরে যাবে, ইন্টারসিস্টার্নাল ইসের মধ্যে যাবে, তো সেগুলোকে আমরা ইনজেকশনের মধ্যে এই জিনিসগুলো ইউজ করতে পারবো না, বুঝছো? এই প্রসেসটা। এরপর দেখো পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন সম্পর্কে তোমরা এর আগের চ্যাপ্টারে পড়ে আসছো। In the holding method, the milk is heated in tanks at 63 degrees centigrade for 30 minutes while it is being mixed, gentle agitation and rapidly cooled. তো বলতেছে যে যখন আমাদের ট্যাঙ্কের মধ্যে দুধকে কী করা হবে, 63 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিটের জন্য এটাকে হিট করা হবে, বুঝছো? এবং এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে নাড়িয়ে মিক্সচার করা হবে, ঠিক আছে? অ্যান্ড র্যাপিডলি কোল্ড, খুব দ্রুত ঠান্ডা করা হবে, ঠিক আছে? ইন হাই টেম্পারেচার শর্ট টাইম, এটাকে বলছে HTST, বুঝছো? হাই টেম্পারেচার শর্ট টাইম, অনেক বেশি টেম্পারেচার কিন্তু অল্প সময়ের জন্য। অর ফ্ল্যাশ মেথড, দ্য মিল্ক ইজ র্যাপিডলি রেজ টু 72 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার in a heat exchanger and held for 15 seconds and rapidly cooled in a heat exchanger. অর্থাৎ তোমার যেটাকে আমরা করব, পাস্তুরাইজড করব, সেটাকে সেই দুধ বা সেই লিকুইডটাকে সিম্পলি আমরা 72 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হুট করে উঠায় ফেলবো এবং মাত্র 15 সেকেন্ড সেখানে রাখবো। এরপরে সেটাকে আমরা খুব দ্রুত আবার ঠান্ডা করে ফেলবো, বুঝছো? এটা হচ্ছে আমাদের মোটামুটি পাস্তুরাইজেশনের প্রসেসটা। তো দেখো আরেকটা আছে অ্যাসেপটিক টেকনিক ফলোড বাই হিটিং। তো অ্যাসেপটিক টেকনিকটা হচ্ছে কীরকম, দ্য ম্যাটেরিয়াল ইন দ্য বাল্ক ফর্ম ইজ হিটিং আন্ডার অ্যাসেপটিক কন্ডিশনস ইন্টু pre-sterilized containers is sealed and sterilized by heating for a relatively short time at 80 degree to 100 degree centigrade. তো বলতেছে আমরা যে জিনিসগুলোকে অ্যাসেপটিক কন্ডিশনে প্রিপেয়ার করতে পারি, বুঝছো, সেগুলোকে অ্যাসেপটিক কন্ডিশনে আমরা ফিল করলাম, করার পরে আমরা যেগুলোকে করবো আর কি, কন্টেনারে এগুলোকে ফিল করব, সেই কন্টেনারগুলো হবে কীরকম, তোমার স্টেরিলাইজড, বুঝছো? অর্থাৎ কোনো প্রকার সেখানে থাকবে না, মাইক্রোবস থাকবে না। এরপরে এটাকে আমরা কি করব, তোমার যখন ফিল করা হয়ে যাবে তখন আবার নতুন করে আবার টেম্পারেচারে হিট দেবো, কত 80 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে আমরা হিট দিতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো একটা কি বলছে, ড্রাই হিট অ্যাবভ 150 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা হিটিং প্রসেস, সেটা হচ্ছে এই টেম্পারেচারটা 150 ডিগ্রি উপরে হবে। If the temperature at which sterilization is carried out is increased, the time decreases correspondingly. তো আগের কথাই বলতেছে এখানে
যে যদি আমরা যে অপারেশন টাইমে আমরা করব অপারেশনাল যে টেম্পারেচার সেটা যদি আমরা বাড়াই তাহলে অপারেশন টাইমটা আমাদের কমবে, বুঝছো? অর্থাৎ যত বেশি তাপমাত্রা আমরা অ্যাপ্লাই করব তত কম সময় বা তত দ্রুত সময়ে আমাদের এইটা মানে স্টেরিলাইজেশন প্রসেসটা হয়ে যাবে, বুঝছো? তো এই জন্য আমাদের কী করতে হবে দেখো, thus a point may be reached when sterilization is almost instantaneous, বুঝছো? তো এমন একটা পয়েন্ট আছে যেখানে আমাদের স্টেরিলাইজেশনটা খুব দ্রুত অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে সাথে সাথেই হয়ে যাবে, অর্থাৎ টেম্পারেচার বাড়াইতে বাড়াইতে একটা টেম্পারেচার নিচ্ছে, যে টেম্পারেচার দেওয়ার সাথে সাথেই তোমার স্টেরিলাইজেশনটা অ্যাচিভ হয়ে গেল, or at least take place while the particular temperature is being reached, অথবা এমন একটা পজিশন বা এমন একটা জায়গা যেখানে তোমার টেম্পারেচারটা যেই নির্দিষ্ট টেম্পারেচারে পৌঁছালে স্টেরিলাইজেশনটা ঘটতেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলতেছে দেখো, aerosol of bacterial spores passing through an extremely heated furnace can be sterilized in 0.4 to 0.6 seconds at 225 degrees centigrade. কারণ বলতেছে aerosol of bacterial spores, হ্যাঁ, যেসব ব্যাকটেরিয়াল স্পোর থাকবে যেগুলো তোমার ওয়াটারের মতো ড্রপলেট তৈরি করবে আর কি এয়ারে, তো সেইগুলোকে যদি আমরা এই টেম্পারেচারের মধ্যে পাস করি, বিশেষ করে কীরকম দেখো, একটা ফার্নেস বা জ্বলন্ত চুল্লির মধ্য দিয়ে, এবং সেগুলোর মধ্যে কি 225 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, তাহলে মাত্র 0.4 থেকে 0.6 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ 1 সেকেন্ডেরও কম সময়ে সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে দেখো, সেটা স্টেরিলাইজ হয়ে যাচ্ছে, বুঝছো? তো এই ছিল মোটামুটি আমাদের এই ড্রাই হিট বা অত্যন্ত বেশি ড্রাই হিটে এটাকে করার অবস্থা, বুঝছো? আচ্ছা, আরেকটা দেখো প্রসেস আছে, সেটা হচ্ছে কীরকম, স্টেরিলাইজেশন বাই রেডিয়েশন। রেডিয়েশনটা কি, যারা মাইক্রোওয়েভ ওভেন ইউজ করে তারা জানো রেডিয়েশনের মাধ্যমে সেখানে রান্নাবান্না হচ্ছে ওই ওভেনটা আর কি, হ্যাঁ। রেডিয়েশন ইজ কমনলি ক্লাসিফাইড অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্ড পার্টিকুলেট। তো রেডিয়েশন দুই ভাগে ভাগ করা গেছে, একটা ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয়, একটা হচ্ছে পার্টিকুলেট বা যেটাকে তোমার এই কণা আকারে থাকে আর কি, বুঝছো? Electromagnetic radiation comprises of photons of energy including ultraviolet, gamma, X-ray and cosmic radiation. তো ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বকীয় যে বিকিরণগুলো আছে, তো সেগুলোর মধ্যে কি কি আছে দেখো, এনার্জি থাকে ফোটন হিসেবে, এবং তার মধ্যে কি কি জিনিস থাকবে দেখো, আলট্রাভায়োলেট বা ইউভি রে, গামা রে, এক্স-রে বা কসমিক রে, মহাজাগতিক রশ্মি, ঠিক আছে? বিটা পার্টিকলস অর ইলেকট্রনস আর এ টাইপ অফ পার্টিকুলেট রেডিয়েশন। বিটা পার্টিকেল বা ইলেকট্রন যেটা, সেটা গুচ্ছ আকারে বা কণা আকারে সে রেডিয়েশনটা করবে, আচ্ছা। রেডিয়েশন স্টেরিলাইজেশন ইজ অলসো নোন অ্যাজ কোল্ড স্টেরিলাইজেশন অ্যাজ ইট ইজ নন থার্মাল মেথড। তো রেডিয়েশন স্টেরিলাইজেশনটাকে আবার তোমার কুল বলা হয় বা কোল্ড মেথড বলা হয়, কারণ হচ্ছে এখানে কোনো হিট প্রডিউস হয় না, বুঝছো? রেডিয়েশনের মাধ্যমে এখানে কোনো হিট হচ্ছে না। ডিস্ট্রাকশন অফ মাইক্রোঅর্গানিজম রিজাল্টস ফ্রম ইন্টারফারেন্স ইন দ্য মেটাবলিজম অফ দ্য সেল, বুঝছো? তো এখানে আমাদের ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে কীভাবে, যখন রেডিয়েশন দেওয়া হচ্ছে তখন রেডিয়েশনের প্রভাবে মাইক্রোবসের মধ্যে যে সেলগুলো আছে সেই সেলের মেটাবলিজমটা রোধ হচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের এই সেলগুলো মারা যাচ্ছে, বুঝছো? এখান থেকে পিকচারটা দেওয়া যে ইউভি রে বা গামা রে যেগুলো যাচ্ছে, যাওয়ার পরে মাইক্রোঅর্গানিজমগুলোকে সে কিল করে ধ্বংস করে ফেলতেছে আর কি, বুঝছো? এটা আসলে ন্যানো পার্টিকুলার জন্য দেখানো আছে, তবে যে কোনোটার জন্য এটা কার্যকর হবে, বুঝছো? আচ্ছা, এখানে দেখো এক নম্বরটা হচ্ছে আলট্রাভায়োলেট রেডিয়েশন। ইউভি রেডিয়েশন ইজ দ্য রিজিয়ন অফ 2537, এটা কি অ্যাংস্ট্রম, তাই না? তো এত অ্যাংস্ট্রম হ্যাজ বিন শোন টু পজেস দ্য গ্রেটেস্ট অ্যাক্টিভিটি ইন দ্য ডেস্ট্রয়িং মাইক্রোঅর্গানিজম। তো আমাদের ইউভি রেডিয়েশন যেটা 2537 অ্যাংস্ট্রমের মধ্যে, তো সেটা কি করবে, মানে গ্রেটেস্ট অ্যাক্টিভিটি দেখাবে আমাদের মাইক্রোঅর্গানিজমগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে, ঠিক আছে? UV light is absorbed by the nucleic acid of the cell where it does the greatest damage. তো নিউক্লিক অ্যাসিড যেটা থাকবে সেটা কি করবে, এই ইউভি লাইটগুলোকে বা ইউভি রেটাকে সে অ্যাবজর্ব করবে এবং ধ্বংস হবে, বুঝছো? কারা, এই নিউক্লিক অ্যাসিডগুলো, বুঝছো? It is commonly employed in the reduction of airborne contamination in the maintenance of aseptic areas and room. তো এটা সাধারণত আমাদের এয়ারবর্ন কন্টামিনেশনটাকে রোধ করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো একটা রুমের মধ্যে ফাঁকা স্পেসে বা এয়ারের মধ্যে যে ইগুলো আছে, তোমার কি বলে এটাকে, মাইক্রোবসগুলো আছে, সেগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
নাম্বার 2 কি বলছে দেখো, আয়োনাইজিং রেডিয়েশন। সো আয়োনাইজিং হচ্ছে কি যারা তোমার আয়োনাইজড করতে পারে, বুঝছো, মাইক্রোবসটাকে আয়োনাইজ করতে পারে, পজিটিভ বা নেগেটিভ আয়ন তৈরি করতে পারে। These are produced directly from the charged particles and indirectly from gamma rays and can penetrate matter significantly greater than UV radiation. তো এরা বলতেছে যে এরা সাধারণত কীভাবে প্রডিউস হবে দেখো, চার্জ পার্টিকল থেকে, সরাসরি তোমার চার্জ পার্টিকল থেকে, অথবা ইনডাইরেক্টলি বা সরাসরি না, পরোক্ষভাবে কোত্থেকে, গামারের থেকে তৈরি হবে, এবং তারা পেনিট্রেট, তাদের যে ভেদনযোগ্যতা এটা অনেক বেশি হবে কাদের চেয়ে, ইউভি রেডিয়েশনের চেয়ে। ইউভি রেডিয়েশন যতটুকু মানে ভেদ করতে পারবে বা প্রবেশ করতে পারবে, তার চেয়ে কিন্তু আয়োনাইজিং আমাদের রেডিয়েশন সেগুলো বেশি করতে পারবে। ঠিক আছে, আয়োনাইজিং রেডিয়েশনস ডেস্ট্রয় মাইক্রো অর্গানিজমস বাই স্টপিং রিপ্রোডাকশন অ্যাজ এ রেজাল্ট অফ লিথাল মিউটেশন। তো আয়োনাইজিং যে রেডিয়েশনটা আছে সে কী করবে, একটা মিউটেশন ঘটাবে, মাইক্রোবসের যে আছে জেনেটিক স্ট্রাকচার সেখানে মিউটেশন ঘটাবে, যার ফলে আমাদের মাইক্রোবসগুলো তারা আর রিপ্রোডাকশনে যাইতে পারবে না, তাদের লিথাল হবে আর কি, মিউটেশন অর্থাৎ তারা মারা যাবে, তাদের এই পরিমাণই হবে, তারা মারা যাবে, বুঝছো। তো দেখো স্টেরিলাইজেশন বাই ফিল্ট্রেশন, এখানে একটা প্রসেস বলা আছে। তো তোমাদের ধারণা হতে পারে যে ফিল্টারের মাধ্যমে আমরা কীভাবে স্টেরিলাইজ করে। তো এখানে ফিল্টার পেপারটা নর্মাল কাগজ বা তুলার হবে না, স্পেশাল একটা ফিল্টার পেপার হবে। তো সেই ফিল্টারটা এমন যে যার মধ্যে দিয়ে তোমার শুধুমাত্র লিকুইডটাই পাস করবে, কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা নির্দিষ্ট সাইজ দেওয়া থাকবে, এর সাইজের বড় সাইজের কিছু পাস করতে পারবে না, বুঝছো। অর্থাৎ সেটা তোমার ব্যাকটেরিয়া বা ভাইরাসকে আটকায় দিতে পারবে, বুঝছো। এটা বলা হচ্ছে ফিল্ট্রেশন ইউজ করে তোমারই স্টেরিলাইজ করা, বুঝছো। যেরকম তোমার এটা হচ্ছে স্যাম্পল ছিল, ঠিক আছে, আর আছে এটা হচ্ছে নিচে হচ্ছে আমাদের রিসিভার, স্টেরাইল ফিল্টার এখানে জমা হবে, আর যে এইখানে তোমার ফিল্ট্রেশন একটা মেমব্রেন থাকবে, বুঝছো, মেমব্রেন ফিল্টার, যার মাধ্যমে তোমার নির্দিষ্ট পোর্ট সাইজ থাকবে, এর চেয়ে বড় কোনো কিছু এখানে পাস করতে পারবে না, বুঝছো। এইভাবে এটা ধরে থাকবে। তো এই ছিল মোটামুটি প্রসেস, বুঝছো। এরকম একটা ভ্যাকুয়াম লাইন থাকবে যার মাধ্যমে কি এই উপর থেকে নিচে এটাকে টানতে থাকবে, কারণ এত মানে সূক্ষ্ম ছিদ্র যের মধ্যে আসলে পাস করা খুব টাফ, এই জন্য এটা নিচ থেকে ভ্যাকুয়ামের মাধ্যমে টেনে নিচের দিকে নিয়ে আসতে হবে, বুঝছো। আচ্ছা, এখানে পুরো প্রসেসটা দেখো দেয়া আছে। অ্যাট ফার্স্ট স্টেরাইল দ্য ফিল্ট্রেশন সেট বাই অটোক্লেভিং, বুঝছো। ফার্স্ট হচ্ছে আমাদের যে ফিল্ট্রেশন যে সেট, তো এটাকে অটোক্লেভ করে নিতে হবে স্টেরিলাইজ করার জন্য। দ্য ফিল্ট্রেশন সেট ওয়াজ দেন কানেক্টেড উইথ ভ্যাকুয়াম পাম্প, এরপরে আমাদের এটাকে ভ্যাকুয়াম পাম্পের সাথে যুক্ত করতে হবে। The membrane filter was then carefully placed on the filtration set by using a sterile forceps. এরপরে আমাদের মেমব্রেন ফিল্টারটা সুন্দরভাবে করতে হবে, প্লেস করতে হবে স্টেরাইল ফরসেপের মাধ্যমে। পাস দ্য স্যাম্পল থ্রু দ্য মেমব্রেন ফিল্টার উইথ দ্য হেল্প অফ ভ্যাকুয়াম পাম্প। এরপরে আমরা কী করবো, ভ্যাকুয়াম পাম্পটা চালু করলে নিচের দিক দিয়ে সে টানতে থাকবে, এবং উপর থেকে এই সলিউশনটা বা যেটা আমাদের স্যাম্পল সেটা নিচের দিকে নামতে থাকবে। দ্য মেমব্রেন ফিল্টার ওয়াজ দেন কাট with the sterile scissor into two pieces and one pieces was placed into the soyabean casin digest media, আচ্ছা। এখানে বলতেছে কি মেমব্রেন ফিল্টার যেটা আছে এরপরে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করব, হ্যাঁ, স্টেরাইল সিসর বা তোমার জীবাণুমুক্ত কাঁচি দিয়ে কাটবো দুইটা ভাগে, এবং একটা ভাগকে আমরা কোথায় দেখবো, সয়াবিন ক্যাসিন ডাইজেস্ট মিডিয়া একটা মিডিয়াতে রাখবো। আচ্ছা, যে মিডিয়াতে আমরা রাখতেছি, তো সেই মিডিয়াতে কী করবে, এরা যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটা গ্রো করবে। এবং আরেকটা মিডিয়াতে রাখবো, সেই মিডিয়াটা হচ্ছে ফ্লুইড থায়োগ্লাইকোলেট মিডিয়াম, বুঝছো। তো দুইটা মিডিয়ামের দুইটা মানে অংশ রাখলাম ফিল্টার পেপারের, অ্যান্ড ইনকিউবেট ফর 7 days at 20 to 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 14 days at 30 to 35 ডিগ্রি সেন্টিগ্রেড রেসপেক্টিভলি। অর্থাৎ দুইটা মিডিয়ামের জন্য দুইটা রকম, একটা হচ্ছে সয়াবিন কাজিনের জন্য 7 দিন রাখবো এই টেম্পারেচারে, আর ফ্লুইড থায়োগ্লাইকোলেটের জন্য আমরা 14 দিন রাখবো এই টেম্পারেচারে। রাখার পরে আমরা দেখবো যে সেখানে কোনো মানে মাইক্রোবস গ্রো করছে কিনা। নেগেটিভ কন্ট্রোল শুড বি মেইনটেইনড। নেগেটিভ কন্ট্রোলটা কি, যে আমাদের এই যে মিডিয়া তৈরি করছি, এই মিডিয়াতে আমরা কোনো কিছু দেবো না, শুধুমাত্র মিডিয়া দিয়ে রাখবো যে সেখানে কোনো কিছু দেখা যায় কিনা, বুঝছো। দ্য টোটাল প্রসেস শুড পারফর্ম অ্যাট অ্যাসেপ্টিক কন্ডিশন আন্ডার দ্য ল্যামিনার এয়ার ফ্লো ক্যাবিনেট। তো পুরো প্রসেসটা কোথায় হতে হবে, তোমার একটা ল্যামিনার এয়ার ফ্লো ক্যাবিনেট, অর্থাৎ নির্দিষ্ট একই দিক থেকে যেটা মানে এয়ার ফ্লো আছে, এরকম ফ্লোকে বলা হয় ল্যামিনার এয়ার ফ্লো।
অর্থাৎ উপর থেকে নিচের দিকে হতে পারে বা সাইড থেকে সাইডে হতে পারে। তো এই জায়গাতে রাখলে হবে কি, তোমার মাইক্রোবসগুলো এখানে আসতে পারবে না, বুঝছো? অ্যাসেপ্টিক একটা সিচুয়েশন। আচ্ছা, এরপরে দেখো যেটা আমাদের আসলো কেমিক্যাল স্টেরিলাইজেশন। কেমিক্যাল স্টেরিলাইজেশনটা কি, যেন একটা ওই ইসের মধ্যে কেমিক্যাল দিয়ে বা ব্যাকটেরিসাইড দিয়ে আর কি, বুঝছো? গ্যাসিয়াস স্টেরিলাইজেশনটা কি দেখো, দ্য কেমিক্যালি রিঅ্যাক্টিভ গ্যাসেস ইথাইলিন অক্সাইড, বুঝছো, CH2O, ইথাইলিন অক্সাইড অ্যান্ড ফর্মালডিহাইড, যেটাকে আমরা বলি ফরমালিন, বুঝছো, মেথানল, প্রসেস ব্রড স্পেকট্রাম বায়োসাইডাল অ্যাক্টিভিটি। অর্থাৎ এই দুইটা গ্যাস তাদের অনেক অনেকগুলা তোমার জীবাণু বা অনেকগুলো জীব ধ্বংস করার আছে আর কি, অ্যাক্টিভিটি আছে। অ্যান্ড হ্যাভ ফাউন্ড অ্যাপ্লিকেশন ইন দ্য স্টেরিলাইজেশন অফ রিইউজেবল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, এবং এদেরকে কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে, রিইউজেবল অর্থাৎ পুনরায় ব্যবহারযোগ্য সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, বা সার্টেন মেডিকেল কিছু মেডিকেল বা ডায়াগনস্টিক ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, বুঝছো, এই জিনিসগুলোকে তোমার স্টেরিলাইজ করার জন্য ব্যবহার করা হতে পারে। অ্যান্ড দ্য সারফেস স্টেরিলাইজেশন অফ পাউডার, অথবা পাউডারের সারফেসটাকে স্টেরিলাইজ করার জন্য, বুঝছো। অর্থাৎ তোমার কোনো মেডিকেল ইকুইপমেন্ট, সেটাকে আমরা কী করতে পারি, এই ফর্মুলার মধ্যে ডোবালে কিন্তু সেটা স্টেরিলাইজ হয়ে যাচ্ছে, বুঝছো, এটা আর কি। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের ইসের ব্যাপারটা, যে গ্যাস বা তোমার ইসের মতো আর কি, বুঝছো। আচ্ছা, ইথাইলিন অক্সাইড treatment can also be considered as an alternative to radiation sterilization in the commercial production of disposable medical devices। অর্থাৎ ডিসপোজেবল মেডিকেল ডিভাইস যেগুলো আছে, সিরিঞ্জ বলো বা তোমার স্যালাইনের ব্যাগ বলো, এগুলোকে প্রিপারেশন করার ক্ষেত্রে রেডিয়েশন স্টেরিলাইজেশন ইউজ করা হয়। তার পাশাপাশি ইথাইলিন অক্সাইড যেটা, এটাকেও ইউজ করা হয়। ঠিক আছে, এই ছিল মোটামুটি কেমিক্যাল স্টেরিলাইজেশনের ব্যাপারটা। এরপরে আসলো যেটা দেখো আমাদের ভ্যালিডেশন অফ স্টেরিলাইজেশন প্রসেস। অর্থাৎ আমরা যে স্টেরিলাইজেশন স্টেরাইল করলাম জিনিসটা, তাহলে সেটা পুরোপুরি স্টেরাইল হয়েছে কিনা বা প্রসেসটা ঠিক আছে কিনা, এটা আমরা চেক করবো কীভাবে। তার জন্য কীটা আছে, ভ্যালিডেশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ ডকুমেন্টেড প্রসিজার for obtaining data, recording and interpreting data required to show that a process will consistently comply with predetermined specification। অনেক পেছানো একটা সংজ্ঞা সহজ ভাষায়, যে ভ্যালিডেশন হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে আমরা একটা কোনো কিছুকে বা কোনো ডাটাকে আমরা করবো আর কি, ভ্যালিডেট করব বা যৌক্তিকতা বিচার করব যে এটা আসলে ঠিক আছে কিনা, বুঝছো। অর্থাৎ তোমাকে মনে করো যে বাজারে গেছো তুমি মাছ কিনতে, তো 1 কেজি মাছ কিনছো, তো এখন মাছ কেনার পরে তোমার সন্দেহ হচ্ছে যে মাছটা 1 কেজি নাই, তো তুমি কী করবা, যে পাশে অন্য কোনো দোকান থেকে ডিজিটাল ব্যালেন্সে তুমি মাছটা দেখলা যে ওজনে তোমার হয়তো 800 গ্রাম বা 900 গ্রাম পাইছো। তার মানে তোমার কি আছে, ওই যে মাছওয়ালা বিক্রি করছে তার হয়তো প্রসেসে ভুল আছে, অথবা তার যে যন্ত্র বা তার যে তোমার এটা আর কি কী বলে এটাকে, ওয়েটটাতে ভুল আছে। তো তখন তাকে আমার ভ্যালিডেশন করতে হবে তার ওয়েটটা, বুঝছো, যে তার 1 কেজি যেটা কি সে বলতেছে আসলে সেটা 1 কেজি কিনা তার চেয়ে কম আছে, বুঝছো। এই জিনিসটাকে বলতেছে আমরা ভ্যালিডেশন। অর্থাৎ আমরা যেটা দাবি করতেছি সেটা আসলে ঠিক কিনা, এটাকে বলছে ভ্যালিডেশন, বুঝছো। পারফরমেন্স কোয়ালিফিকেশন ডেটা প্রোভাইড এভিডেন্স দ্যাট দ্য প্রসেস ইকুইপমেন্ট উইল প্রডিউস এ প্রোডাক্ট উইথ অ্যান অ্যাকসেপ্টেবল অ্যাসুরেন্স অফ স্টেরিলিটি হোয়েন অপারেটেড অ্যাজ পার দ্য অপারেটিং ইনস্ট্রাকশনস। তো বলতেছে যে আমাদের পারফরমেন্স কোয়ালিফিকেশন যেটা, সেটা হচ্ছে কী রকম জিনিসটা, যে আমরা কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা প্রসিজার বলে দিলাম, এবং বলে দিলাম যে এটা এভাবে কাজ করতে হয়, তো এভাবে কাজ করার পরে ওই নির্দিষ্ট কোয়ালিটির আমাদের জিনিসটা পাইতে হবে, তখন সেটাকে আমরা বলবো হ্যাঁ যে তোমার এটা ঠিক আছে, বুঝছো। এটা হচ্ছে আমাদের পারফরমেন্স কোয়ালিফিকেশন ডেটা, বুঝছো। এরপর দেখো 28 নম্বরটা কি বলছে, অ্যাসুরেন্স অফ স্টেরিলিটি ক্যান বি ডান বাই ফিজিক্যাল মেথডস, কেমিক্যাল মেথড। অর্থাৎ স্টেরিলিটিটা আসলে হয়েছে কিনা এটাকে আমরা অ্যাসিওর করবো কীভাবে বা নিশ্চিত করবো কীভাবে, এর জন্য দুইটা প্রসেস, একটা হচ্ছে ফিজিক্যাল মেথড, একটা হচ্ছে কেমিক্যাল মেথড। ফিজিক্যাল মেথডটা কি, হিট ডিস্ট্রিবিউশন উইদিন দ্য স্টেরিলাইজার চেম্বার অর লোড ইজ ইউজুয়ালি মেজার্ড ইউজিং থার্মোকাপলস। তো আসলে হিট ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কিনা ঠিক মতো চেম্বারের মধ্যে, এটা সাধারণত কীভাবে চেক করা হবে, তোমার থার্মোকাপলসের মাধ্যমে। প্রেশার মেজারমেন্ট ইজ বাই মিনস অফ প্রেশার গজেস অর থ্রু প্রেশার ট্রান্সডিউসার, এবং প্রেশারটা দেখবে কী হবে, প্রেশার গজের মাধ্যমে, বুঝছো, যে বাইরে একটাই থাকবে মেজারমেন্ট থাকবে, সেখান থেকে দেখতে পারো যে প্রেশার কতটুকু আছে। কেমিক্যাল মেথডটা কি, ইজ বেসড অন দ্য অ্যাবিলিটি অফ দ্য স্টেরিলাইজেশন প্রসেস টু প্রডিউস সাফিসিয়েন্ট চেঞ্জ ইন দ্য
physical or by physically instrumentation বুঝছো অর্থাৎ যে আমাদের কেমিক্যাল মেথডটা কীরকম যেটা আমাদের স্টেরিলাইজেশন প্রসেস সেটা আসলে সাফিসিয়েন্ট পরিবর্তন আনতেছে কিনা বুঝছো অর্থাৎ ফিজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট তার উপর সে সাফিসিয়েন্ট পরিবর্তন আনতেছে কিনা এটা আমাদের দেখার জন্য কিছু প্রসেসটা অবলম্বন করব এরপরে ফাইনালি যেটা এটা আসলে বেস্ট মেথড সেটা হচ্ছে বায়োলজিক্যাল ইন্ডিকেটর এর জিনিসটা কি biological indicator is a preparation of microorganisms বুঝছো এখানে একটা মাইক্রোঅর্গানিজম প্রিপারেশন থাকবে বা থাকবে কালচার থাকবে ইউজুয়ালি ব্যাকটেরিয়াল স্পোর্স এবং যেটা সাধারণত ব্যাকটেরিয়া স্পোর that is carried out either by directly by some of the items to be sterilized or by adventitious carriers such as filter papers হচ্ছে এখানে বলতেছে কি যে আমাদের কিছু স্পোর থাকবে যেগুলো সাধারণত ডিরেক্টলি কিছু আইটেম দ্বারা ক্যারিড হবে যেগুলোকে আমরা স্টেরিলাইজ করতে চাচ্ছি অথবা অন্য কোনো জিনিস যেরকম ফিল্টার পেপার বা থ্রেড বা সুতা বা পোর্সেলেন সিলিন্ডার বুঝছো এইগুলোর মাধ্যমে তারা ক্যারি হতে পারে অ্যান্ড দ্যার সার্ভিস চ্যালেঞ্জ টু দ্য ইফেক্টিভনেস অফ এ গিভেন স্টেরিলাইজেশন প্রসেস তো যার কারণে আমরা এটা আসলে স্টেরিলাইজেশন করতেছি তো এই জিনিসগুলোকে আমরা কী করবো রাখবো রাখার পরে দেখবো যে আসলে কতটুকু সেখানে স্টেরিলাইজড হচ্ছে বুঝছো এই জিনিসটা স্টেরিলাইজ কতটুকু হচ্ছে তো বায়োলজিক্যাল ইন্ডিকেটর রাখবো এবং পরবর্তীতে সেটা আমরা দেখবো কালচার করে যে সেখানে আসলে কোনো পাওয়া যাচ্ছে কিনা সেইভাবে আমরা দেখবো যে সেখানে আসলে স্টেরিলাইজটা হয়েছে কি হয় নাই বুঝছো তো এই ছিল মোটামুটি আমাদের স্টেরিলাইজেশন প্রসেসের ডিটেলসটা ঠিক আছে